হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল seed.onita ডেলি ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারি। তো সকাল সকাল দেখো আমার ছেলে কাজে ব্যস্ত। ঠাকুমা এখন চাল ঝাড়ছে আর আমার ছেলে চালগুলোকে কাটাতে করে নিয়ে ড্রামে রাখছে। আর অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন আমার কিছু কাজ আছে সেগুলোকে সেরে নেব। আর তারপরে কাজগুলো সেরে নিয়ে তারপরে যাব লালবাগে। তো এই কদিনে অনেক কিছু ঘটনা ঘটে গিয়েছে, অনেক কিছু হয়ে গিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটাও অনেক আগেকার ভিডিও, এসে এতটাই ব্যস্ত আমি তা বলার ছিল না। কিন্তু কি বলো তো, কী হয়েছে না হয়েছে সেটা তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো, তারপরে তোমাদেরকে বলছি। তো দেখো গাছে এত টগর ফুল ফুটেছে, দেখে বেশ মজা লাগছে। আমি তো কাল থেকে এসেই আগে বলছি আমার শাশুড়িমাকে যে গাছের ফুলগুলো আমিই তুলবো। আর এদিকে দেখো লেবু গাছে লেবুও জমজম করছে। তো এগুলো হচ্ছে লম্বা লম্বা কাগজা বলছে, কাগজা লেবু, আর এটা হচ্ছে কাগজি লেবু। এগুলো বেশ গোল গোল। আর গাছে এত টগর ফুল তা বলার নেই, মনে হচ্ছে পাতার থেকে ফুলগুলোই বেশি। কয়েকটা জামা কাপড় আছে, আমি সেগুলো কাচাকুচি করে নেব। আর কি বলো তো, আমাদের এখানে না সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে জলের প্রবলেম। কেননা জলের এত সমস্যা, লেয়ার নেই বললেই চলে। অন্য সময় বর্ষাতে শীতে তাও মোটামুটি জল ওঠে, কিন্তু এই যে গরম এসেছে, কোনো মতে মোটর তো পুরো ধরো টোটালি বন্ধ, মোটরে তো জল উঠছেই না। আর তার সঙ্গে হয়েছে এই যে কল টিপতে টিপতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, কিন্তু জল আর ওঠে না। আমরা চলে এসেছি লালবাগে। আর এসে দেখো ব্যাগ থেকে জামা কাপড় বের না করে আবার ব্যাগের মধ্যে সব প্যাকিং করছি। আর এদিকে দেখো ছেলে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই গিয়েছে ছেলের জন্য একটু দুধের খোঁজ করতে, মানে কোনো দোকান থেকে হয়তো লিকুইড প্যাকেট যদি পায় তো নিয়ে আসবে। কেননা আমি বাড়ি থেকে আসার সময় না দুধ নিয়ে আসতে ভুলে গিয়েছি। আর এখন সময়টা এমন হয়ে গেছে যে যার কাছ থেকে আমরা দুধ নিতাম, যে কাকুর কাছ থেকে, তো সেও আর আসবে না, যে কারণে আর এখানে দুপুরে রান্নাবান্না কিচ্ছু হবে না। তো বললাম ছেলেকে তো কিছু খাওয়াতে হবে, তো চলো একটু দুধ নিয়ে এসো। তো দুধ মিষ্টি যাই হোক নিয়ে আসবে তোমাদের দাদাভাই, তো আনলে সব খাইয়ে দেবো। আর সব কিছু প্যাকিং করছি তার একটাই কারণ, ঘরের শুধু ব্যাগ গোছানো না, আস্তে আস্তে সব কিছুই পুরো টোটালি প্যাকিং করা হবে। আর তার কারণ হলো আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে। তো জীবনটা পুরো সেই যাযাবর, আর আমাদের জীবনের মধ্যে কোনো পার্থক্যই খুঁজে পাই না মাঝে মধ্যে। আর এখন তো যেন আরও খুঁজে পাই না, এরকম হচ্ছে একটা ব্যাপার। তার কারণ তোমার দাদু ভাইয়ের আবার ট্রান্সফার হয়ে গিয়েছে। তো বহরমপুরে ছিলাম আমরা 10 মাস মতন। 10 মাসের পর চলে আসলাম আমরা লালবাগে। তো এক বৈশাখে এসেছি আর এক বৈশাখে চলে যাচ্ছি। তো ভাবো এই একটা বছরের মধ্যে যে খাটনিটা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, গিয়ে সেটেল হওয়া, সেইখান থেকে আবার অন্য জায়গায় একটা জায়গায় গিয়ে সেটেল হওয়া, বলো তো কেমন, মানে একটা নিজের যেরকম হয় তার থেকেও বড় কথা একটা, মানে কি বলবো, মানসিক দিক থেকেও একটা চাপ পড়ে। কি এই যে নিয়ে যাব আবার কোথায় গিয়ে রাখবো, সেসব একটা ব্যাপার। আর তোমাদের দাদাভাইয়ের এখন যেখানে ট্রান্সফার হয়েছে সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক 3-4 কিলোমিটারের মধ্যে ধরো ট্রান্সফারটা হয়ে গেছে, মানে আমার শ্বশুরবাড়ির কাছে। তো এখন আমরা চলে যাবো আমরা আমার শ্বশুরবাড়িতে। আর সব থেকে যেটা বড় সমস্যা হলো যে ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, আর প্রতিটা স্কুলের এখন একবার করে পরীক্ষা ধরো হয়ে যাচ্ছে। তো ছেলেদেরও পরীক্ষা আছে সামনে। তো এই যে মাঝপথে ছেলের পড়াটার যে ক্ষতিটা, সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম। তো তোমাদের দাদাভাইকে বললাম যে ছেলের স্কুলের তো সমস্যা হচ্ছে, তো কি করব, ছেলেকে তো এখন তো পরীক্ষা, মানে অন্য স্কুলের তো সব হয়ে যাচ্ছে, আবার এই দিকেও পরীক্ষা প্রায় ওর রুটিন সব দিয়ে দিয়েছে। তো কি করা যায়, তো স্কুলটা অন্তত পক্ষে ক্যান্সেল হবে না এখন, কিন্তু বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। তো যে কারণে আমরা চলে যাব। আর এদিকে দেখো এই বস্তাটা পুরো প্যাকিং হয়ে গিয়েছে, এরপর সুতো দিয়ে না ভালো করে বস্তার মুখটা সেলাই করে দিচ্ছি। তার কারণ হচ্ছে যদি গাড়িতে ধরো যাবে, মেলা জিনিসপাতি যাবে, এবার যদি পড়ে টরে যায় কী হবে,
তো তার জন্য ভালো করে মুখগুলো সেলাই করে দেবো। আর এদিকে গোছানো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। আর সত্যি বলছি মনটা অনেকটাই খারাপ আছে, কেননা ওই যে প্রথমেই বললাম প্রতিটা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা আছে। এই যে ঘরটাতে আমি একটা বছর ছিলাম, তো এই বাড়িটার প্রতিও একটা কেমন জানি না মায়া হয়ে যাচ্ছে। আর কিন্তু কি বলো তো, এখানকার সুযোগ সুবিধা সত্যি সব থেকে ভালো ছিল। ছেলের পড়াশোনা যে ম্যামটা পেয়েছিলাম সেটাও সত্যি খুব অসাধারণ সুন্দর পড়াতো। এখন ওইখানে গিয়ে খুঁজতে হবে যে কোথায় পাবো না পাবো, সেই একটা বড় চাপ আছে, চাপে পড়ে আছি। তো আমি তো বলছি যে আর কোথাও পড়তে দেবো না, আমিই পড়াবো। তো দেখি কী হয়। তোমাদের দাদাভাই ছেলের খাবারটা দিয়ে গিয়ে আবার গিয়েছে এই যে কারেন্টের কিছু জিনিস যেগুলো খোলার আছে, ফ্যান, তারপরে ধরো টিভির যে কেবিলের যে ডিশটা আছে আমাদের টাটা স্কাই, তো ওইটাকে খোলা বাকি আছে, তার সঙ্গে খাটটাও খোলা বাকি আছে। তো যে কারণে ওর জন্য লোক ডাকতে গিয়েছে। এগুলো তো ধরো কারেন্টের লোক ছাড়া তো হবে না, পাখা তারপরে কেবিল লাইনের ওইগুলো। আর খাটের জন্য দেখি যদি কারেন্টের লোকটা আসে, ও যদি খুলতে পারে তাহলে তো খুবই ভালো, তাহলে আর অন্য লোক ডাকতে হবে না। আর এদিকে দেখো আমি সব বাকি যেগুলো বাসনপত্র এইসবগুলো সব কিছু গোছানো প্যাকিং করা কমপ্লিট করে ফেলছি। তো আমাদের জীবন আর যাযাবরের জীবন অনেকটা একই না বলো, তাই না বলো? তাহলে কথাটা আমি ভুল বলিনি। আর কি বলো তো, কোনো জায়গায় যদি ট্রান্সফার দেয় মোটামুটি 3 বছর হলেও অতটা গায়ে লাগে না, কিন্তু এই যে 10 মাস 9 মাস পর বারবার ট্রান্সফার দেওয়া, তো এইটাতে সত্যিই খুব গায়ে লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, এগুলো তার আমাদের নিজে হাতের না। তো আমি তোমাদের দাদাভাইকে তো মাঝে মধ্যে বলছি যে আর তোমার সঙ্গে কোথাও যাবো না, কেননা সত্যি বলতে কি যদি বারবার এরকম করে ওর পেছন পেছন বেরোয়, তাহলে সবথেকে বড় যার ক্ষতিটা হবে সেটা হলো আমার ছেলের, কেননা ওর পড়াশোনাটা সবথেকে বেশি এফেক্ট পড়বে এর। তার জন্য আমি বলছি আর কোথাও যাব না। তো স্কুল দেখি কি হয়, কষ্ট মষ্ট করে যদি ওই স্কুলে না নেয়, আমাদের অবশ্য গ্রামে মানে তোমাদের দাদাভাই যেখানে অফিস ট্রান্সফার হয়েছে ওখানে সরস্বতী শিশু মন্দিরের একটা শাখা আছে, যদি ওইখানে হয় তো হবে, আর যদি না হয় তাহলে এই যে লালবাগ রামকৃষ্ণতে আমাদেরকে যাতায়াত করতে হবে, কিছু করার নেই। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যদি না হয় তো কষ্ট মষ্ট করে একটা বছর অন্তত আসা যাওয়া করে কমপ্লিট করে নেব, তারপরে তুমি আর যেখানে ট্রান্সফার হবে তুমি যাবে, বারবার তোমার সাথে আমি আর যেতে পারবো না, রান্নাবান্না যা করে খাবে তুমি দেখে নেবে। ঠিক বলিনি বলো তো? আমাদের গোছাতে গোছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, প্রায় 12টা 12:30 মতন বেজে গেছে। আর ওইদিকে আমার যে লালবাগে মানে আমাদের বাড়ির কাছে যে ননদটা থাকে, তো ননদ ফোন করেছিল যে বৌদি আমাদের এখানে এসে ছেলেকে খাইয়ে নিয়ে যাও আর তুমিও খেয়ে যাও। তো আমি বললাম না আর খাবো না, কেননা কি বলো তো, আর হ্যাঁ ছেলেকে যে ম্যাম পড়াতে আসে সেও বললো মলি তুমি আমাদের কাছে চলে এসো, আমাদের বাড়ি থেকে খেয়ে যাবে। কিন্তু সত্যি বলতে কি খাওয়ার সময় একদমই নেই, ছেলেটাকে পর্যন্ত এখনও কখন খাবার দিয়ে গেছে কিন্তু খাওয়াতে পারিনি। তার কারণ যদি খেতে যাই এইদিকে আমার লেট হয়ে যাবে, এদিকে গাড়ি আসলেই বললো 2-3টের মধ্যে গাড়ি ছেড়ে দেবে, তো আমাকে তার মধ্যে প্রতিটা জিনিস গোছানো কমপ্লিট করতে হবে। আর একা একাই করছি, হেল্পিং হ্যান্ড মানে কেউ নেই, তোমার দাদাভাই তো ওইদিকে কাজে ব্যস্ত, তো একা একা করা মানেই সবথেকে বড় সমস্যা এইসব কাজ। তো অনেক গোছানো প্যাকিং, প্রচুর তা বলার নেই। আর প্রতিটা বস্তার মুখ সেলাই করা, সেটা আবার আরও বড় চাপের। ওই দিকের ঘরটা না জিনিসপাতিগুলো গোছানো কমপ্লিট হয়ে গিয়েছিলো, শুধু এইটাই বাকি ছিল। দেখো এগুলোকে এখানে আমি রেখে দিয়েছি। আর এদিকে দেখো প্রায় 4:30 5টা মতন বেজে গিয়েছে আমাদের আস্তে আস্তে। আর আস্তে আস্তে সব জিনিসপাতিগুলো নামাচ্ছে, আমরাও যতটা পেরেছি সব নামিয়ে দিয়েছি। আর এইগুলো আমাদের মানে ক্ষমতার বাইরে, এইগুলো ছেলেরা ছাড়া কেউ আর করতে পারবে না, আমরা যতটা করার করে দিয়েছি। এবার তোমরা এইবার পালা হলো আমার জিনিসপাতি সব গোছানো। এই যে জিনিসপাতি আমি নিয়ে আসলাম, কোথায় রাখবো, কতক্ষণে গোছাবো, কত দিনে গোছাবো, সেটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমার এই বাড়িতেও একটা আলনা আছে, আবার এই যে শোকেস কাম আলনা এটা নিয়েছি। তো ভাবছি এটা কেন নিলাম, যদি জানতাম তোমাদের দাদাভাই ট্রান্সফার হয়ে যাবে আমি মরতেও এই আলনাটা নিতাম না। তারপরে আবার ডাইনিং নেব বলছিলাম, ভাগ্যিস নিইনি। আর আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে, এইসব জিনিস প্যাকিং করারও তো একটা খাটনি আছে, আবার সেগুলোকে গাড়িতে তোলা। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।